হুম একটু ভেবে দেখুন তো, মেটা বা ফেসবুক একদিকে ক্রিয়েটারদের হাতে প্রায় $3 বিলিয়ন তুলে দেওয়ার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। হ্যাঁ, $3 বিলিয়ন কিন্তু মুখের কথা নয়, বিশাল একটা অ্যামাউন্ট। একদম। অথচ ঠিক একই সময়ে শুধু একটি শেয়ার করা ওয়াইফাই কানেকশন বা একই আইপি অ্যাড্রেস ব্যবহারের কারণে তারা নীরবে হাজার হাজার অ্যাকাউন্টকে পুরোপুরি শ্যাডো ব্যান করে দিচ্ছে। আর এটাই কিন্তু সবচেয়ে ভয়ের জায়গা। ঠিক তাই, একদিকে অঢেল অর্থের হাতছানি আর অন্যদিকে পান থেকে চুন খসলেই ডিজিটাল মৃত্যুদণ্ড। এটা একটা অদ্ভুত এবং সাংঘর্ষিক রিয়ালিটি। আসলে এই সাংঘর্ষিক রিয়ালিটির পেছনে একটা অত্যন্ত সুনির্দিষ্ট একটা অ্যালগোরিদমিক মেকানিজম কাজ করছে। মেটা এখন আর সির্ফ ভিউ বা ক্লিকের উপর ভিত্তি করে টাকা ছড়াচ্ছে না। আচ্ছা। তারা পুরো ইকোসিস্টেমটাকে এমনভাবে রিডিজাইন করেছে যেখানে একদিকে যেমন জেনুইন ক্রিয়েটরদের পুরস্কৃত করা হচ্ছে, তেমনি স্প্যাম বা অটোমেটেড বটগুলোকে সিস্টেম থেকে নির্মমভাবে ছেঁটে ফেলা হচ্ছে। আর ঠিক এই মেকানিজমগুলো ডিকোড করতেই দ্য ডিপ ডাইভের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা প্রবেশ করতে যাচ্ছি। যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকের আলোচনাটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই। তো আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল 2026 সালের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেম। অনলাইনে ফেসবুকের ইনকাম নিয়ে যেসব বিভ্রান্তি আর গুজব ছড়ায় তার অবসান ঘটিয়ে কিভাবে এই প্ল্যাটফর্মটিকে একটি নির্ভরযোগ্য আয়ের উৎসে পরিণত করা যায় তার একটা রোডম্যাপ তৈরি করাই আমাদের আজকের মিশন। একদম ঠিক। আর এই পুরো কাঠামোটি বিশ্লেষণ করার জন্য আমরা মেটা নিউজরুম, হাবস্পট, মাল্টিলগইন, মেট্রিকিউল, ক্যাপকাট এবং উইকেন্ড ট্র্যাকের রিসার্চ পেপার থেকে ডেটা কালেক্ট করেছি। সাথে প্রথম সারির বেশ কিছু প্রযুক্তিগত ক্রিয়েটরদের ব্লগের ডেটাও একসাথে করেছি। বলতে গেলে একদম সলিড ডেটার উপর ভিত্তি করে আমরা কথা বলবো আজ। হ্যাঁ, সোর্সগুলোর দিকে তাকালে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে যে ফেসবুকের এই মনিটাইজেশন সিস্টেমটি এখন আর শুধু একটা সোশ্যাল মিডিয়া ফিচার নেই। তাহলে কি এটা? এটা রীতিমতো একটা পূর্ণাঙ্গ অর্থনৈতিক মডেলে পরিণত হয়েছে। দারুণ একটা পয়েন্ট। মেটা নিউজরুমের ডেটা থেকে যদি আমরা শুরু করি, 2025 সালে ক্রিয়েটরদের যে $3 বিলিয়ন দেওয়া হয়েছে তার 60%ই গেছে শর্ট ভিডিও বা রিলসের পেছনে। 60%। হ্যাঁ, এটা দেখে যে কারো মনে হতে পারে ফেসবুক হয়তো পুরোপুরি টিকটক হওয়ার চেষ্টা করছে। স্বাভাবিক, কিন্তু মেটার নতুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বা ইউনিফাইড প্রোগ্রামের ঘোষণাপত্রটি পড়লে ভিন্ন একটি চিত্র সামনে আসে। সেটা কি রকম? তারা ইনস্ট্রিম অ্যাডস, রিলস অ্যাডস এবং পারফরমেন্স বোনাসকে শুধু এক ছাতার নিচেই আনেনি, বরং সাধারণ টেক্সট এবং ছবির পোস্ট থেকেও আয় করার সুযোগ উন্মুক্ত করেছে। ওয়েট, মানুষ ফেসবুকে আবার টেক্সট পড়ে টাকা ইনকাম করবে? হ্যাঁ, টেক্সট এবং ছবিকে মনিটাইজেশনের আওতায় আনার এই পদক্ষেপটি আসলে ইউজার সাইকোলজির একটা মাস্টার স্ট্রোক বলতে পারেন। ও আচ্ছা। মানুষ এখন আর শুধু ভিডিও দেখে না, তারা সাবস্ট্যাক বা এক্সের মতো প্ল্যাটফর্মে বড় আর্টিকেল বা থ্রেড পড়তে বেশ পছন্দ করছে। মেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে ব্যবহারকারীরা যদি টেক্সট পড়ার জন্য ফেসবুক থেকে বেরিয়ে যায় তাহলে তো সেটা তাদের বিজ্ঞাপনের আয়ের জন্য একটা বিশাল বড় হুমকি। একদম। তাই তারা শুধু ভিডিও ক্রিয়েটরদের নয়, বরং লেখক এবং ফটোগ্রাফারদেরও টাকা দিচ্ছে যাতে সব ধরনের কন্টেন্ট ফেসবুকের ইকোসিস্টেমের ভেতরেই থাকে। তার সোজা কথায় ব্যবহারকারীকে ফেসবুকের দেয়ালঘেরা বাগানের ভেতরে আটকে রাখাই তাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, এই দেয়ালঘেরা বাগান টার্মটা একদম পারফেক্ট। আর এই দেয়ালঘেরা বাগানে বাইরের জগতের নামি দামি ক্রিয়েটরদের টেনে আনার জন্য তারা যে টোপটি ব্যবহার করছে তার নাম হলো ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম। সোর্স অনুযায়ী ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে যাদের 1 লক্ষ ফলোয়ার আছে তারা ফেসবুকে মাসে $1000 গ্যারেন্টিযুক্ত পে আউট পেতে পারেন। আর যাদের 10 লক্ষের বেশি ফলোয়ার আছে তারা মাসে $3000 পাচ্ছেন। বাপরে, কিন্তু সত্যটা কি? শর্ত খুব সহজ। মাসে অন্তত 15টি এলিজিবল রিলস পোস্ট করতে হবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর জন্য কোনো ন্যূনতম ভিউজের বাধ্যবাধকতা রাখা হয়নি। কোনো মিনিমাম ভিউজ লাগবে না। চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। এটা অনেকটা স্পোর্টস লিগে অন্য দলের সেরা খেলোয়াড়দের সাইনিং বোনাস দিয়ে কিনে নেওয়ার মতো ব্যাপার নয় কি? বেশ দারুণ একটা উদাহরণ দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, ফেসবুকে স্রেফ টাকা দিয়ে ক্রিয়েটরদের বিশ্বস্ততা কিনে নেওয়ার চেষ্টা করছে, নাকি এটি সত্যি একটা দীর্ঘমেয়াদী টেকসই মডেল?
ভিউজের বাধ্যবাধকতা না রাখার বিষয়টি আপাতদৃষ্টিতে পাগলামি মনে হলেও এর ভেতরে একটা সূক্ষ্ম ক্যালকুলেশন আছে। আচ্ছা, শুনি সেটা। টিকটক বা ইউটিউবের একজন প্রতিষ্ঠিত ক্রিয়েটর যখন ফেসবুকে কন্টেন্ট দেওয়া শুরু করেন, তখন তার সাথে তার লয়াল ফ্যান বেসও প্ল্যাটফর্ম পরিবর্তন করে ফেসবুকে চলে আসে। মেক সেন্স। মেটা মূলত প্রথম ৩ মাস ক্রিয়েটার্সদের এই গ্যারান্টির টাকাটা দিচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড হিসেবে, কিন্তু ৩ মাস পর মেটা তাদের আসল অস্ত্রটি প্রয়োগ করে। আসল অস্ত্র? হ্যাঁ, যার নাম কোয়ালিফাইড ভিউজ এবং আর্নিং রেট। এই কোয়ালিফাইড ভিউজের মেকানিজমটা আসলে কি? কারণ আগে তো মানুষ শুধু থাম্বনেইল ক্লিক করলেই সাথে সাথে ভিউ কাউন্ট হয়ে যেত। এখানেই মেটা আগের চেয়ে অনেক অনেক বেশি কঠোর। এখন কেউ যদি ভিডিওতে ক্লিক করে 2 সেকেন্ড পর স্ক্রল করে চলে যায়, মেটার সিস্টেম সেটাকে কাউন্ট করবে না। আচ্ছা। কিংবা ধরুন, যদি কোনো বট ফার্ম থেকে আর্টিফিশিয়াল ভিউ জেনারেট করা হয়, মেটা সেগুলোকে নন কোয়ালিফাইড হিসেবে চিহ্নিত করে দেয়। একটি ভিউ থেকে টাকা পেতে হলে দর্শককে ভিডিওর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করতে হবে। তার মানে মেটা আর ক্লিকবেটকে টাকা দিচ্ছে না? একদম না। তারা টাকা দিচ্ছে মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষমতার উপর। এই মনোযোগ ধরে রাখার বিষয়টি যদি আমরা সাধারণ ইনস্ট্রিম অ্যাডসের এলিজিবিলিটির সাথে মিলিয়ে দেখি, তাহলে পরিস্থিতি বেশ ভয়ঙ্কর মনে হয়। হ্যাঁ, কড়াকড়ি তো অনেক বেড়েছে। কারণ ইনস্ট্রিম অ্যাডস চালু করার জন্য মেটার বর্তমান শর্ত হল 10,000 ফলোয়ার থাকতে হবে এবং গত 60 দিনে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। আর এই 6 লক্ষ মিনিটের মধ্যে আবার 60,000 মিনিট হতে হবে 1 মিনিটের চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও থেকে। তাছাড়া মিডরোল অ্যাড পেতে হলে ভিডিও 3 মিনিটের বেশি হতেই হবে। এখানে সবচেয়ে চমকপ্রদ এবং একই সাথে ভয়ঙ্কর বিষয়টি হল 6 লক্ষ মিনিট মানে তো 10,000 ঘন্টা। হ্যাঁ, অঙ্কটা বিশাল। একজন নতুন ক্রিয়েটরের জন্য এটা তো রীতিমতো খালি পায়ে এভারেস্ট জয়ের মতো। এটা শুধু একটা দীর্ঘ ম্যারাথন দৌড়ানোর মতো বিষয় নয়, এটা হলো আস্ত একটা স্টেডিয়াম ভর্তি মানুষকে টানা 60 দিন ধরে তাদের নিজেদের ফোনের দিকে তাকাতে না দিয়ে শুধু আপনার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করা। কেন নয়, এর উদ্দেশ্য হলো এআই জেনারেটেড কন্টেন্ট ফার্মগুলোকে ধ্বংস করা। ও আচ্ছা, এআই ফেক কন্টেন্ট। হ্যাঁ, বর্তমানে চ্যাটজিপিটি বা অন্যান্য এআই টুল ব্যবহার করে দিনে শত শত ফেক ভিডিও তৈরি করা সম্ভব। মেটা যদি শর্ত শিথিল রাখে, তাহলে এই বট ফার্মগুলো পুরো প্ল্যাটফর্ম দখল করে নেবে। বুঝতে পেরেছি। এই 6 লক্ষ মিনিটের বিশাল দেয়ালটি তৈরি করা হয়েছে যাতে শুধুমাত্র সেই ক্রিয়েটররাই মনিটাইজেশন পান যারা সত্যিকারের মানবীয় সংযোগ বা হিউম্যান কানেকশন তৈরি করতে পারেন। এআই দিয়ে হয়তো 1000টা ভিডিও বানানো যায়, কিন্তু লাখ লাখ মানুষের ঘন্টার পর ঘন্টা মনোযোগ ধরে রাখতে হলে একজন জেনুইন স্টোরি টেলার প্রয়োজন। কিন্তু সেই জেনুইন স্টোরি টেলার হওয়ার পরও কিন্তু পেমেন্ট পাওয়ার কোনো গ্যারান্টি থাকছে না, তাই না? না, থাকছে না। কারণ বিভিন্ন সোর্সের রিপোর্টে দেখা যাচ্ছে মেটার পেমেন্ট ভেরিফিকেশন সিস্টেম এখন পুরোপুরি অটোমেটেড এবং অত্যন্ত রিজিড। একদম তাই। প্রোফাইলের নাম এবং পেআউটের নাম হুবহু এক না হলে সিস্টেম সরাসরি পেমেন্ট হোল্ড করে দিচ্ছে। প্যান কার্ড বা জাতীয় পরিচয়পত্রের নামের সাথে ফেসবুকের নাম মিলতে হবে। হ্যাঁ, এমনকি নামের বানানে একটা স্পেস বা ডটের ভুল থাকলেও এই অটোমেটেড সিস্টেম কোনো ধরনের আপিল শোনে না। বাপরে! তবে শুধু নামের বানান নয়, মাল্টি লগইনের রিসার্চ পেপার থেকে আইপি ট্র্যাকিং নিয়ে যে তথ্যটি উঠে এসেছে সেটা আরও বেশি উদ্বেগজনক। হ্যাঁ, ওই অংশটা সত্যিই ভয় পাওয়ার মতো। ডিজিটাল এজেন্সিতে যারা কাজ করেন বা একই অফিস থেকে একাধিক পেজ ম্যানেজ করেন, তারা সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে আছেন বলে মাল্টি লগইন জানিয়েছে। মেটার অ্যালগোরিদম এখন শুধু পেজের কন্টেন্ট চেক করে না, তারা ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট, ম্যাক অ্যাড্রেস এবং ইন্টারনেট প্রোটোকল বা আইপি সাবনেট ট্র্যাক করে। ঠিক। তার ধরুন আমি যদি আমার ল্যাপটপ থেকে একটা টেকনোলজি পেজ চালাই, আর একই ওয়াইফাই ব্যবহার করে অন্য কেউ যদি একটা মিম পেজ চালায় আর সেই মিম পেজটি কোনো কারণে কপিরাইট ভঙ্গ করে, তাহলে কি তার প্রভাব আমার টেকনোলজি পেজের ওপরও পড়বে? একদম হুবহু তাই ঘটে। মেটার এআই তখন ধরে নেয় যে একই নেটওয়ার্ক থেকে পরিচালিত পেজগুলো আসলে একই ব্যক্তি বা একই প্রক্সি রিংয়ের অংশ। এটা তো সাংঘাতিক। হ্যাঁ, তখন অপরাধ না করেও অন্য পেজগুলোর ওপর লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ফ্ল্যাগ জুড়ে দেওয়া হয় আর নীরবে রিচ কমিয়ে দেওয়া হয়। একেই আমরা বলি শ্যাডো ব্যান। এই কারণেই কি বর্তমানে প্রফেশনাল ক্রিয়েটাররা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার ব্যবহার করছেন? একদম। তারা ক্লাউড ব্রাউজার বা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যেখানে প্রতিটি পেজের জন্য আলাদা আইসোলেটেড ডিজিটাল এনভায়রনমেন্ট তৈরি করা যায়।
আয়ের ফিগারগুলোর দিকে তাকালে এই পুরো স্ট্রাগলটা আরও একটু জটিল মনে হয়। ফেসবুক স্টার্সের মেকানিজমটা খেয়াল করুন। হ্যাঁ, স্টার্সের ক্যালকুলেশনটা বেশ ইন্টারেস্টিং। একজন দর্শক যখন $1.40 খরচ করে 100 স্টার্স কেনেন, ক্রিয়েটর পান মাত্র $1। মাঝখানের এই 40 সেন্ট মূলত অ্যাপল বা গুগলের অ্যাপ স্টোর ফি এবং মেটা প্ল্যাটফর্ম ফি হিসেবে কাটা যায়। বিশাল একটা কাট। আবার মেটা পারফরম্যান্স বোনাস প্রোগ্রামে যদিও $30,000 লিমিট তুলে নেওয়া হয়েছে, কিন্তু সাধারণ ক্রিয়েটরদের আয়ের ডেটা বলছে অন্য কথা। কি বলছে ডেটা? তারা দিনে গড়ে $10 থেকে $20 বেশি জেনারেট করতে পারছেন না। মাত্র $10 থেকে $20? এত নিয়ম মেনে? হ্যাঁ, এটি আসলে ডিজিটাল ইকোনমিক্সের একটা ক্লাসিক উদাহরণ, যেখানে উইনার টেক্স অল, অর্থাৎ মুষ্টিমে কয়েকজন শীর্ষ ক্রিয়েটর ফান্ডের সিংহভাগ নিয়ে যান। তাহলে এই বিশাল লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য, মানে এই অসম প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ছোট ক্রিয়েটরদের আসলে কি করা উচিত? এর জন্য ছোট বা নতুন ক্রিয়েটরদের ভিডিও এডিটিং এবং সাইকোলজির গভীর প্রয়োগ ছাড়া কোনো বিকল্প নেই। ক্যাপকাটের গাইডে ভিডিও রিটেনশন বাড়ানোর একটা খুব স্পেসিফিক পদ্ধতির কথা বলা হয়েছে। হুক থিওরি। ঠিক ধরেছেন। ক্যাপকাটের ওই গাইডটিতে বলা হয়েছে যে কোনো রিলস বা ভিডিওর প্রথম 2 সেকেন্ডের মধ্যে দর্শকের ব্রেনে একটা প্যাটার্ন ইন্টারাপ্ট বা ধাক্কা দিতে হবে। প্যাটার্ন ইন্টারাপ্ট বিষয়টা আরেকটু ক্লিয়ার করবেন? অবশ্যই। দর্শক যখন নিউজ ফিড স্ক্রল করেন, তখন তারা এক ধরনের ঘোরের মধ্যে থাকেন। প্রথম 2 সেকেন্ডে যদি ভিজুয়াল, সাউন্ড বা কোনো চমকপ্রদ টেক্সট দিয়ে সেই ঘোর ভাঙা না যায়, তাহলে ভিডিও যতই ভালো হোক, দর্শক থেমে থাকবে না। দারুণ বলেছেন। শুধু প্যাটার্ন ইন্টারাপ্ট নয়, অটো ক্যাপশন ব্যবহার করাটাও এখন একটা টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। ফেসবুকের প্রায় 85% ভিডিও মানুষ মিউট করে বা শব্দ ছাড়া দেখে। একদম তাই। ক্যাপশন না থাকলে সেই প্রথম 2 সেকেন্ডের হুক কোনোভাবেই কাজ করবে না। যখন এই সাইকোলজিক্যাল ট্রিগারগুলো ঠিকমতো কাজ করে, তখনই ওই 6 লক্ষ মিনিটের এভারেস্ট জয় করাটা গাণিতিকভাবে অনেক সহজ হয়ে যায়। এই কড়া নিয়ম, আইপি ট্র্যাকিং আর অ্যালগোরিদমের খামখেয়ালিপনার কথা শুনলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। মেটার নিজস্ব মাটির ওপর বাড়ি বানানোটা আসলে যে কোনো সময়ে ভেঙে পড়ার ঝুঁকিতে থাকে। হ্যাঁ, পুরোপুরি প্ল্যাটফর্মের উপর নির্ভর করাটা বোকামি। তাই ফেসবুকের ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে প্ল্যাটফর্মটিকে কিভাবে নিজের ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, সেটাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। মানে ট্রাফিক বা দর্শকগুলোকে ফেসবুকের বাইরে নিয়ে গিয়ে নিজেদের কন্ট্রোলে আয় করা স্ট্র্যাটেজিগুলোই সবচেয়ে বেশি জরুরি। আর এখানেই অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ওন ট্রাফিকের ধারণাটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। উইকেন্ড ট্র্যাক এবং মেট্রিকিউলের সোর্স বলছে $14.2 বিলিয়ন এই বিশাল অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিতে ফেসবুক একটা অন্যতম বড় ট্রাফিক সোর্স। $14 বিলিয়ন? কিন্তু মেটা তো কখনোই চায় না ব্যবহারকারীরা প্ল্যাটফর্ম ছেড়ে অন্য কোথাও গিয়ে কেনাকাটা করুক। এখানেই তো আসল টুইস্ট। মেটা এটা একদমই পছন্দ করে না। এ কারণে আমাজন অ্যাফিলিয়েট বা ক্লিক ব্যাংকের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ফেসবুকে কোনো অ্যাড চালালে বা বুস্ট করলে মেটা তাৎক্ষণিকভাবে অ্যাড অ্যাকাউন্ট ব্যান করে দেয়। তাহলে সরাসরি লিঙ্ক যেহেতু কাজ করবে না, তার মানে মেটা রাডার ফাঁকি দেওয়ার জন্য ক্রিয়েটরদের একটা মধ্যস্থতাকারী বা বাফার জোন তৈরি করতে হয়। হ্যাঁ, সেই বাফার জোনটি হলো ল্যান্ডিং পেজ বা ব্রিজ পেজ। এটা কিভাবে কাজ করে? স্মার্ট মার্কেটাররা সরাসরি প্রোডাক্টের লিঙ্ক না দিয়ে দর্শকদের একটা ইন্টারমিডিয়েট ওয়েবসাইটে নিয়ে যান, যেটি তাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা। সেই পেজটিতে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ভ্যালু অ্যাড করা থাকে এবং সেখান থেকেই মূলত অ্যাফিলিয়েট লিঙ্কগুলোতে ক্লিক করানো হয়। এতে মেটার পলিসিও রক্ষা পায়, আবার কনভার্সন রেটও বহুগুণ বেড়ে যায়। তবে সারাদিন শুধু এরকম লিঙ্ক শেয়ার করতে থাকলে তো মানুষের বিরক্তি চলে আসবে। মানে মানুষ তো ফেসবুকে আসে বিনোদনের জন্য। ঠিক বলেছেন। আর এই জন্যই মেট্রিকুল এবং হাবস্পটের সোর্সে এই কন্টেন্ট রেশিও মেনটেন করার জন্য 80-20 রুল বা 80-20 রুলের কথা বলা হয়েছে। 80-20 রুল? হ্যাঁ, অর্থাৎ 100টি পোস্টের মধ্যে 80টি হতে হবে খাঁটি শিক্ষামূলক বা বিনোদনমূলক, যেখানে কোনো কিছু বিক্রি করার চেষ্টা থাকবে না। বাকি 20টি পোস্টে সরাসরি সেলস পিচ বা ল্যান্ডিং পেজের লিঙ্ক দেয়া যেতে পারে। এই রুলটি অডিয়েন্সের সাথে বিশ্বাসের একটা অদৃশ্য সেতু তৈরি করে। বিশ্বাস অর্জনের এই মেকানিজমটি হাবস্পটের রেভিনিউ মডেলে আরও গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। হাবস্পট ফেসবুক থেকে আয়ের ক্ষেত্রে 3টি ক্যাটাগরির কথা বলছে। হ্যাঁ, এর মধ্যে প্রথমটি হলো ডাইরেক্ট রেভিনিউ
যা ফেসবুক শপসের মাধ্যমে সরাসরি শপিফাই বা কমার্স থেকে আসে। কিন্তু হাবস্পট বলছে সবচেয়ে আন্ডাররেটেড এবং শক্তিশালী মডেলটি হল পাইপলাইন রেভিনিউ। এটি বিশেষ করে B2B বা দামি সার্ভিস বিক্রির ক্ষেত্রে পুরো গেম চেঞ্জ করে দেয়। একদম ঠিক। পাইপলাইন রেভিনিউর মেকানিজমটা একটু ভেঙে দেখা যাক। ধরুন একটা রিয়েল এস্টেট কোম্পানি বা একটা হাই এন্ড সফটওয়্যার ফার্ম ফেসবুকে অ্যাড দিচ্ছে। আচ্ছা, কেউ কিন্তু একটা ফেসবুক অ্যাড দেখেই লাখ টাকার একটা জমি বা $1000 সফটওয়্যার কিনে ফেলে না। অবশ্যই না। এক্ষেত্রে ফেসবুক অ্যাড সরাসরি বিক্রির জন্য কাজ করে না, এটি কাজ করে স্রেফ একটা লিড বা ইমেল ঠিকানা সংগ্রহ করার জন্য। এরপরই আসল মেকানিজম শুরু হয়। ওই ইমেল ডেটা দিয়ে? হ্যাঁ, সেই ইমেল ডেটাটি সরাসরি চলে যায় একটা সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যারে। সিআরএম তখন স্বয়ংক্রিয়ভাবে একটা ইমেল সিকোয়েন্স বা ড্রিপ ক্যাম্পেইন শুরু করে। মানে সম্পর্ক তৈরি করার একটা প্রক্রিয়া শুরু হয়। ঠিক। সম্ভাব্য ক্রেতাকে 1 সপ্তাহ পর একটা কেস স্টাডি পাঠানো হয়, 2 সপ্তাহ পর একটা ফ্রি কনসালটেশন অফার করা হয়। ফেসবুকের কাজ ছিল শুধু লিড জেনারেট করা, কিন্তু চূড়ান্ত বিক্রি বা সেলস ক্লোজ হয় সিআরএম-এর মাধ্যমে তৈরি হওয়া এই দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তিতে। এই পুরো কনসেপ্টটিকে যদি আমরা একটা উপমা দিয়ে দৃশ্যমান করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় ফেসবুক কিন্তু আপনার দোকানের ক্যাশ রেজিস্টার নয়, যেখানে মানুষ সরাসরি টাকা জমা দেয়। ফেসবুক হলো আপনার শোরুমের বিশাল একটা কাচের জানালা। বাহ, দারুণ একটা উপমা। মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সেই কাচের জানালা দিয়ে আপনার ডিসপ্লে দেখবে, আকৃষ্ট হবে এবং দরজার হাতল নেড়ে ভেতরে প্রবেশ করবে। ভেতরে প্রবেশ করার পর আপনার সেলসম্যান বা এই ক্ষেত্রে আপনার সিআরএম সিস্টেম কিভাবে তাদের সাথে আচরণ করছে তার উপরই নির্ভর করবে আপনার ইনকাম। আর যখন এই ফানেলটি সঠিকভাবে কাজ করে, তখন প্রতিটি লিড দীর্ঘমেয়াদে কম্পাউন্ডিং রেভিনিউ বা চক্রবৃদ্ধি হারে রিটার্ন নিয়ে আসে। যারা শুধু ওই কাচের জানালায় দাঁড়িয়ে সরাসরি ক্যাশ রেজিস্টারের কাজ সারতে চান, তারাই মূলত ফেসবুক অ্যাডসের টাকা খুইয়ে হতাশ হন। আজকের এই দীর্ঘ আলোচনার সোর্সগুলো থেকে যে চিত্রটি ফুটে উঠল, তা কোনোভাবেই রাতারাতি বড়লোক হওয়ার কোনো চটকদার গল্প নয়। 2026 সালে ফেসবুক মনিটাইজেশন একটা সুনির্দিষ্ট বিজ্ঞান এবং অত্যন্ত ক্যালকুলেটেড একটা মেকানিজম। একদম। এই মেকানিজমে টিকে থাকতে হলে মেটার ভেতরের নিয়মগুলো যেমন বুঝতে হবে, অর্থাৎ কোয়ালিফাইড ভিউজ, আইপি ট্র্যাকিং এবং ভিডিও রিটেনশনের মনস্তত্ত্ব, ঠিক তেমনি প্ল্যাটফর্মের বাইরের টুলসগুলো যেমন ল্যান্ডিং পেজ এবং সিআরএম ইন্টিগ্রেশন সম্পর্কেও সমানভাবে দক্ষ হতে হবে। যারা এতক্ষণ ধরে আমাদের আলোচনা শুনছেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল মোহমুক্ত হওয়া। অনলাইনে ছড়ানো অসংখ্য শর্টকাট মেথড বা ফেক ট্রাফিকের ফাঁদে পা দিলে হয়তো সাময়িকভাবে কিছু লাভ হতে পারে, কিন্তু মেটার বর্তমান অটোমেটেড এআই সিস্টেমে শেষ পর্যন্ত তা অ্যাকাউন্ট শ্যাডো ব্যান হওয়ার গ্যারেন্টি ছাড়া আর কিছুই দেয় না। ঠিক তাই। নিজের সময় এবং সৃজনশীলতার সঠিক মূল্যায়নের জন্য এই সিস্টেমের আর্কিটেকচার বোঝাটা অপরিহার্য। পরিশেষে আমি একটা কথাই বলবো, টেকনোলজি বা প্ল্যাটফর্ম যতই বদলাক না কেন, মানুষের মনোযোগ ধরে রাখার জন্য যে অরিজিনাল ভ্যালু বা খাঁটি গল্পের প্রয়োজন হয়, সেটির চাহিদা কখনোই কমবে না। অ্যালগোরিদম শুধু সেই গল্পটাকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম মাত্র। আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, তবে এই ডিপ ডাইভ শেষ করার আগে সোর্সগুলোর গভীরে যেতে যেতে একটা বিষয় আমার মাথায় খুব জোরালোভাবে ঘুরপাক খাচ্ছিল, যা দিয়ে হয়তো আমাদের চিন্তা করার নতুন একটা দরজা খুলে যেতে পারে। কি সেটা? মেটার ওই ক্রিয়েটর ফার্স্ট ট্র্যাক প্রোগ্রামের কথা একটু ভাবুন। তারা নির্দিষ্ট সংখ্যক ভিডিও বানানোর টার্গেট দিয়ে মাসে $3000 গ্যারেন্টিযুক্ত বেতন দিচ্ছে। এখানে কি কোনো স্বাধীন সৃজনশীলতার জায়গা থাকছে? বেশ গভীর একটা প্রশ্ন। নাকি এই তথাকথিত স্বাধীন ডিজিটাল ক্রিয়েটররা আসলে পরোক্ষভাবে মেটার ফুল টাইম কর্মচারীতে পরিণত হচ্ছেন? আর যদি একটা অ্যালগরিদমই ঠিক করে দেয় আপনার মাসের বেতন কত হবে এবং আপনাকে ঠিক কি বানাতে হবে, তবে ডিজিটাল জগতে ক্রিয়েটরদের নিজস্ব স্বাধীনতার ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্নটি রইল আপনাদের নিজেদের ভাবনার জগতে। সত্যিই ভাবার মতো একটা বিষয়। আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় ডিকোড করার জন্য আবারও যুক্ত হব পরবর্তী কোনো ডিপ ডাইভে। ভালো থাকবেন সবাই।